আরও ধাপে ধাপে রোহিঙ্গা আসছে। তো রোহিঙ্গা আসতে আসতে তাদের সোলজারও আমাদের এখানে চলে আসছে, আবার পালানোর জন্যও আসছে। ঘটনা তাদের, দায়টা এসে পড়ছে আমাদের, ভুগতে হচ্ছে আমাদের। আর আমাদের জন্য খেয়াল করে দেখেন কি দুর্ভাগ্য, বিশ্ব সম্প্রদায় এ নিয়ে সুন্দর সুন্দর কথা বলে, আমাদের পাশে আছে বলে, পাশে থাকবে বলে, কিন্তু শেষ পর্যন্ত দেখা যায় যে আমাদের পাশে থাকে না কেউ। কয়েকবারে কিন্তু এই ঘটনা ঘটেছে। নিরাপত্তা পরিষদে যখন ভোটাভুটির প্রশ্ন আসে, আসিয়ান নিয়ে কথা হয়, সুন্দর সুন্দর কথা বলে। যখন ভোটাভুটির প্রশ্ন আসে, দেখেন আমাদের প্রতিবেশী বন্ধু যাকে আমরা বলি, প্রতিবেশীও বলি, বন্ধুও বলি, আত্মার বন্ধু বলি, তারাও পাশে থাকে না, ওই সময় ভোটদানে বিরত থাকে। অর্থাৎ আমাদের জন্য একটা ট্র্যাজেডি, আমাদের পক্ষে আসলে বোধহয় আমরা ছাড়া আর কেউ নাই। সেন্ট মার্টিনে মিয়ানমারের সৈন্যরা এসেছে, তারা রোহিঙ্গাদের নিয়ে এসেছে, আসলে কি হচ্ছে সেখানে? সেন্ট মার্টিন দ্বীপ সহ আমাদের ওই অঞ্চলটা, অর্থাৎ কক্সবাজার সহ রোহিঙ্গা অধ্যুষিত যে এলাকাগুলো, এই এলাকাগুলোর প্রকৃত চিত্র কিন্তু আসলে আপনি যেটা বলছেন আসলে কি হচ্ছে, আসলটা জানা বোধহয় আমাদের সৌভাগ্য হচ্ছে না। যখন দু একটা ঘটনা ঘটে এরপর আমরা জানি। আবার আন্তর্জাতিক গণমাধ্যমে এই বিষয়ক সংবাদ একদম নেই। আপনি কয়েকদিন আগেও দেখেন মিয়ানমারে কি হয়েছে, আমরা সেটা জেনেছি কোন সোর্সে? আন্তর্জাতিক গণমাধ্যমে, তাও সেটা 2-3 দিন পরে আমাদের জানতে হয়েছে। তো তাদের বিষয় তো আবার এখন গোটা বিশ্বে কারো বিষয়ে কারো একার বিষয় নয়, আশপাশে যারা থাকে তাদেরও বিষয়। আর মিয়ানমারের ঘটনা আমাদের জন্য আরও বেশি, তাদের প্রতিটা ঘটনার জের কিন্তু আমাদের উপর পড়ছে। তারা আমাদের উপর রোহিঙ্গা চাপিয়েছে, আমরাও নিয়ে ওই সময়টায় ধন্য হয়েছি, আমরা মানবাধিকার অথবা মানবিকতা দেখিয়েছি, কিন্তু সেটার মর্যাদা কিন্তু আমরা পাইনি। উপরন্ত ধীরে ধীরে ধাপে ধাপে রোহিঙ্গা শুধু আগমন ঘটেছে, এবং কার্যকর অর্থে আজ পর্যন্ত একজন রোহিঙ্গাকেও তারা ফেরত নেয়নি। আবার এখানে আমাদের দুর্ভাগ্য দেখেন, কদিন বাদে বাদে যেটা হচ্ছে, আপনি যেটা বলছেন সেটা সর্বশেষ ঘটনা। এর আগ পর্যন্ত তাদের কামানের গোলা আমাদের এখানে পড়ে, আমাদের লাশ পড়ে, আমাদের সীমান্ত ফাঁকা হয়ে যায়, 2-1 দিন আলোচনা হয়, কয়েকদিন থামে, এরপরে আবারও শুরু হয়। অর্থাৎ আক্রান্ত মোটা দাগে আমরা। তো একদিকে আক্রান্ত, আবার এই রোহিঙ্গাদের তারা ফেরত নেবে কিনা আজ পর্যন্ত পরিষ্কার করে কোনো কথা বলছে না। এটা আপনি একসময় আমাদের খুব আশাবাদ ছিল নোবেলজয়ী সূচির উপর, দেখা গেল তিনিও যতদিন কয়েকদিন ক্ষমতায় ছিলেন এই বিষয়ে কোনো উদ্যোগ নেননি। এরপরে যে আমরা জান্তা সরকার যেটাকে বলছি, তারা উদ্যোগ নেবে না, এটাই তো স্বাভাবিক। তারা উদ্যোগ নেওয়ার কোনো শক্তি না, তারা আরও বিশৃঙ্খলা তৈরি করছে। ঠিক এরকম একটা অবস্থায় আরও ধাপে ধাপে রোহিঙ্গা আসছে। তো রোহিঙ্গা আসতে আসতে তাদের সোলজারও আমাদের এখানে চলে আসছে, আবার পালানোর জন্যও আসছে। ঘটনা তাদের, দায়টা এসে পড়ছে আমাদের, ভুগতে হচ্ছে আমাদের। আর আমাদের জন্য খেয়াল করে দেখেন কি দুর্ভাগ্য, বিশ্ব সম্প্রদায় এ নিয়ে সুন্দর সুন্দর কথা বলে, আমাদের পাশে আছে বলে, পাশে থাকবে বলে, কিন্তু শেষ পর্যন্ত দেখা যায় যে আমাদের পাশে থাকে না কেউ। কয়েকবারে কিন্তু এই ঘটনা ঘটেছে। নিরাপত্তা পরিষদে যখন ভোটাভুটির প্রশ্ন আসে, আসিয়ান নিয়ে কথা হয়, সুন্দর সুন্দর কথা বলে। যখন ভোটাভুটির প্রশ্ন আসে, দেখেন আমাদের প্রতিবেশী বন্ধু যাকে আমরা বলি, প্রতিবেশীও বলি, বন্ধুও বলি, আত্মার বন্ধু বলি, তারাও পাশে থাকে না, ওই সময় ভোটদানে বিরত থাকে। অর্থাৎ আমাদের জন্য একটা ট্র্যাজেডি, আমাদের পক্ষে আসলে বোধহয় আমরা ছাড়া আর কেউ নাই, অন্তত মিয়ানমার প্রশ্নে। তো এই বিশ্ব বাস্তবতা বা এই ভৌগোলিক বাস্তবতা মিয়ানমার জানে না বা বোঝে না, এটা মনে করার কোনো কারণ নেই। তারা সম্ভবত খুব বুঝে শুনেই একের পর এক আমাদের এখানে প্রতিবন্ধকতা তৈরি করছেন, আমাদেরকে ঝামেলায় ফেলছেন। আবার এই ঝামেলা নিজেরা ফয়সালা করেন না, আমরা ফয়সালার জন্য এগিয়ে যাই, পাশে আবার আমরা কাউকে কার্যত পাচ্ছি না। তারা পার্বত্য অঞ্চলগুলোতে একের পর এক কিন্তু অঘটন ঘটাচ্ছে। আবার পার্বত্য অঞ্চলে এমনিতেই এখনও কিন্তু বিভিন্ন গ্রুপ ক্রিয়াশীল আছে, ওগুলো আমাদের এইসব তথ্য পেতেও আমাদের দেখা যায় তাৎক্ষণিক তথ্য আমরা পাই না, পেতে 1-2 দিন সময় লাগে। আবার রোহিঙ্গারা নিজেরা তো আপদের মতো আছেই আমাদের উপর, মাঝে মধ্যে বিপজ্জনক পরিস্থিতি সৃষ্টি করছে, তারা সহিংস আচরণ করছে, তাদের মধ্যে সশস্ত্র গ্রুপ। অর্থাৎ এখানে আমার বলতে হয়, কেউ যদি অবৈধ অনৈতিক কাজ করতে চায়, পুরনো কথায় যেতে হয়, তার জন্য ট্রেনও লাগে না, বাসও লাগে না, জলপথে অনেক কিছু করে। মিয়ানমারের সাথে আমাদের যোগাযোগ বলতে আমি বলছি একদম সড়ক বলেন, রেল বলেন, জল বলেন, কোনো যোগাযোগ তো নেই এক অর্থে। তো
তো যোগাযোগ বলতে একটু আছে জলপথে। তো সেটাতেই তারা যে হারে আমাদের এখানে অঘটন ঘটাচ্ছে, আমাদের নাফ নদীতে এসে হামলা করছে, বহু বছর থেকে মাছ ধরে নিয়ে যাচ্ছে, এখন সেটা গেছে চূড়ান্ত পর্যায়ে। আবার একদিকে পার্বত্য অঞ্চল, আবার রোহিঙ্গাদের উৎপাত, সব মিলিয়ে আমাদের ওই অঞ্চলটা নিয়ে আমাদের জন্য উদ্বেগ কিন্তু মারাত্মকভাবে কাজ করছে। মারাত্মক উদ্বেগ এই নিয়ে আমাদের কোন পরিস্থিতি আমাদের জন্য অপেক্ষা করছে সেটা অবশ্যই ভাবনার বিষয়, বেদনারও বিষয়। এটা কি সরকারের ব্যর্থতা মনে করেন? ঠিক ব্যর্থতা না বললেও সরকার যে কুলাতে পারছে না সেটা পরিষ্কার। এক কথায় যদি বলি, সরকার চেষ্টা করছে না তা কিন্তু নয়, চেষ্টা করছে। বিভিন্ন আন্তর্জাতিক দরবারে কিন্তু সরকার ধর্ণা দিচ্ছে। আপনি খেয়াল করে দেখেন, মাননীয় প্রধানমন্ত্রী যেখানে যাচ্ছেন সেখানেই রোহিঙ্গার নিয়ে আমরা যে যন্ত্রণায় আছি, উনি রোহিঙ্গা আমাদের জন্য একটা আপদ, আমাদের জন্য একটা যন্ত্রণা, হুবহু এই শব্দগুলো কিন্তু ব্যবহার করছেন। অর্থাৎ আমাদের এই যন্ত্রণাটা বিশ্ব দরবারেও তিনি তুলে ধরছেন। কিন্তু দুঃখজনক ঘটনা যেটা, আমরা ওই হারে রেসপন্স পাচ্ছি না আন্তর্জাতিক মহলগুলো থেকে। অনেকে বলছে যে বাংলাদেশ যে সংকটে পড়েছে এটার অন্যতম কারণ অনির্বাচিত সরকার। আপনি কি বলবেন? এটা কেউ কেউ বলছেন, আমি অন্যতম কারণ বলবো না, একটি কারণ। স্বাভাবিক, পরীক্ষা না দিয়ে যদি আমি পাশ করে ফেলি তো আপনার মধ্যেও বা যে কারো মধ্যে একটু তাড়না তৈরি হবে যে ভোট ছাড়াই আমি একটু জনপ্রতিনিধি হয়ে যাই। বিষয়টা কিন্তু এরকমই। তো আমাদের এখন যে সংকট চলছে, কেউ বলতে চাচ্ছেন নির্বাচনটাই একমাত্র সংকট, আমি তা মনে করছি না। আমি বলছি নির্বাচনটা একটি অন্যতম কারণ। যদি সুষ্ঠু নির্বাচনের মধ্য দিয়ে আমাদের সরকার পরিচালনা হতো সেটা তো অবশ্যই দৃষ্টান্ত হতো। তো এতে করে সরকারগুলোকে, বা বিশেষ করে এই সরকারকে আজকে 16-17 বছর, অর্থাৎ 2014 সাল থেকে যে নির্বাচনী একটা আপত্তি, ম্যানিপুলেশন, সেটা কিন্তু ধীরে 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 আরও সংক্রামিত। 14তে এক ধরনের হয়েছে, একেবারে প্রশ্নবিদ্ধ, 18তে আরেকটা প্রশ্নবিদ্ধ, এই 24-এ এসে আরেকটা প্রশ্নবিদ্ধ, অর্থাৎ তিন ধরনের, কোন একটার চেয়ে আরেকটা মাত্রাগতভাবে আরেকটু বেশি। তো সেটা তো আমাদের সামাজিকভাবে একটা প্রতিক্রিয়া তৈরি করে, অর্থনৈতিকভাবে প্রতিক্রিয়া তৈরি করে। অর্থাৎ এই পদ্ধতিগুলো অনুসরণ করতে গিয়ে সরকার তো সাপোর্ট নিচ্ছে, প্রশাসনের সাপোর্ট নিচ্ছে, আরও বিভিন্ন মহলের সাপোর্ট নিচ্ছে। তো প্রশাসনিক মহলের সাপোর্ট, অবিরাম সাপোর্ট নেওয়াতে আমাদের বেনজির তৈরি হচ্ছে, আমাদের মতি তৈরি হচ্ছে, আমাদের ছাগল নিয়ে কাণ্ড কীর্তি চলেছে কয়েকদিন। আপনি ছাগল নিয়ে টান দিতে গিয়ে বাছুরও বেরিয়ে আসছে। ছাগল হচ্ছে বসিলা এলাকার, বাছুর বেরিয়ে আসছে আপনার সাবার গো প্রজনন কেন্দ্র থেকে। অর্থাৎ আমাদের জন্য এগুলো কিন্তু নির্বাচনের একটা সংযোগ অবশ্যই আছে। আমি যখন আমার ক্ষমতা পোক্ত রাখার জন্য আপনাকে বা অন্য কাউকে ইলিগিলি অপব্যবহার করব, ব্যবহার বা অপব্যবহার যেটাই করি, সেটার একটা জের তো পড়ে, নানান দানব তৈরি হয়, ফ্রাঙ্কেনস্টাইন তৈরি হয়। তো সেটাকে যারা বলছেন যে সেটাই একমাত্র কারণ, আমি একমাত্র বলবো না, অবশ্যই একটা বড় কারণ। 1 জানুয়ারি 2024 চেঞ্জ টিভি পা রেখেছে সুরভিত 6 বছরে। সবার প্রতি নিরন্তর শুভেচ্ছা। changetv.press আগামী 1 জানুয়ারি তার প্রতিষ্ঠা বার্ষিকী। আমি এটা জেনে অত্যন্ত আনন্দিত। আমরা আশা করছি changetv.press মুক্তিযুদ্ধের পক্ষে তারা কথা বলবে, সত্যের পক্ষে কথা বলবে, নিরপেক্ষ বলে কিছু নেই, সবসময় সত্যের পক্ষে থাকবে, এই প্রত্যাশা ব্যক্ত করছি। এর কলা কুশলী সবাইকে অভিনন্দন জানাচ্ছি, এর শ্রোতৃমণ্ডলীকেও অভিনন্দন জানাচ্ছি। 1 জানুয়ারির যেমন অভিনন্দন, একই সাথে চেঞ্জ টিভির প্রতিষ্ঠানের জন্য সবাইকে অভিনন্দন। চেঞ্জ টিভি প্রতিষ্ঠা বার্ষিকীতে আমরা এদেরকে ধন্যবাদ জানাই, চেঞ্জ টিভিকে উত্তরোত্তর সাফল্য কামনা করি। আর সাথে সাথে আমরা বিশেষ করে এদেরকে অনুরোধ করব যেন তারা দেশের পক্ষে এবং বাংলাদেশের জনগণের পক্ষে, ইসলামের পক্ষে, হকের পক্ষে, সত্যের পক্ষে তারা যেন সুন্দর পরিবেশন করতে পারে, এই আশাবাদ ব্যক্ত করি। আমি শুনে খুবই খুশি হয়েছি। চেঞ্জ টিভি প্রতিষ্ঠার পর থেকে এটি অত্যন্ত বস্তুনিষ্ঠ খবর পরিবেশন করছে। তাছাড়াও দেশের অর্থনীতি, রাজনীতি, বিভিন্ন বিষয় নিয়ে তারা জাতির সামনে বিভিন্ন তথ্য তুলে ধরে
আমি মনে করি বাংলাদেশকে আরও উন্নত বিকশিত করার জন্য চেঞ্জ টিভি আরও অবদান রাখবে এবং বাংলাদেশে একটা অন্যতম গুরুত্বপূর্ণ একটা মিডিয়া হিসেবে প্রতিষ্ঠা লাভ করবে। চেঞ্জ টিভিকে আমি তো মেলা দিন ধরে দেখছি। চেঞ্জ টিভি যতদূর সম্ভব বস্তুনিষ্ঠতার সাথে কাজ করছে এবং এই জন্য চেঞ্জ টিভির ভিউ আরও অনেক বেড়েছে, অনেক। আমি নিজে যে অনেকগুলো সভা করে মানে এখানে ইন্টারভিউ করেছি, কোনো কোনো ক্ষেত্রে আমি দেখেছি মিলিয়নের মতো হয়েছে ভিউ, মানে অন্য কোনো জায়গায় এত হয় নাই। আমি মনে করি চেঞ্জ টিভি ভালো কাজ করছে, প্রচণ্ড চাপ আছে, তার মধ্যেও চেঞ্জ টিভি যদি তাদের এই নিষ্ঠতা রাখতে পারে তাহলে এটা আরও ভালো করবে। আমি তাদের সাফল্য কামনা করি।